ক্লাস 10-এর তাপের ঘটনাসমূহ চ্যাপ্টার থেকে মাত্র 10 মিনিটের মধ্যে আমরা তাপের ঘটনাসমূহ চ্যাপ্টারকে কঠিনের প্রসারণ, তরলের প্রসারণ, গ্যাসের প্রসারণ, তাপ পরিবাহিতা এবং তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক প্রত্যেকটা জিনিস আজকে দেখে নেব। তো প্রথমেই বলি তাপের প্রসারণ জিনিসটা কি, যে তাপ প্রয়োগ করে কঠিন তরল ও গ্যাসীয় পদার্থের আয়তনের, দৈর্ঘ্যের, ক্ষেত্রফলের প্রসারণ ঘটানোকে আমরা বলবো তাপীয় প্রসারণ। তাপের ঘটনা সমূহ এই টপিকসটা আজকে আমরা দেখব কি না ওয়ান শট। তো এই তাপ, তো প্রথমে আমি কি বললাম, বিজ্ঞানী গ্র্যাভেনসেন্ট তিনি কি বলেছিলেন, তিনি বলেছিলেন যে ধাতব পদার্থের উপর তাপ প্রয়োগ করলে আয়তনের প্রসারণ ঘটে। তিনি শুধু এটাই বলেছিলেন। নেক্সট গ্র্যাভেনসেন্ট বলল ফার্গুসেন, বিজ্ঞানী ফার্গুসেন তিনি কি বলেছিলেন না, তিনি বলেছিলেন এটা যে বিভিন্ন ভিন্ন পদার্থের তাপীয় প্রসারণ ওই পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, ভিন্ন ভিন্ন পদার্থের। তো আজকে আমাদের মধ্যে টপিকস হচ্ছে কি না কঠিন তরল গ্যাসীয় পদার্থ এবং তাপ পরিবাহিতা, তাপীয় রোধ, তাপীয় রোধাঙ্ক টপিকসটাকে ভালো করে বোঝা, যে মাত্র 10 মিনিটে আমরা এটাকে হাসিল করব, মাত্র 10 মিনিট। কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা যদি কঠিন পদার্থ নিই, তো কঠিন পদার্থের তাপ প্রসারণ যদি দেখি তাহলে ক টাইপের আমরা প্রসারণ দেখব না 3 টাইপের প্রসারণ দেখব। একটা দৈর্ঘ্য প্রসারণ, আরেকটা ক্ষেত্র প্রসারণ, আরেকটা আয়তন প্রসারণ। 3টা প্রসারণ আমরা দেখব। তো দৈর্ঘ্য প্রসারণ কি বলছে না লম্বা, ক্ষেত্রফলটা খুবই কম হবে। তো এইরকম কঠিন পদার্থের ক্ষেত্রে যদি আমি তাপ প্রয়োগ করি তার দৈর্ঘ্যের যে প্রসারণটা ঘটবে তাকে আমরা বলবো দৈর্ঘ্য প্রসারণ। কিন্তু যদি একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থ নিই, কেমন বললাম না একক দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের উপর একক উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে, 1 ডিগ্রি ফারেনহাইট হতে পারে, বা 1 কেলভিন হতে পারে। তাহলে একক উষ্ণতা জিনিসটা হচ্ছে কি একক উষ্ণতা বৃদ্ধি করলে যে দৈর্ঘ্যের প্রসারণ হয় তাকে আমরা কি বলবো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে দৈর্ঘ্য গুণাঙ্ককে আমরা কোন চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি, আলফা চিহ্ন। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে যে কোনো কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে যে ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ। যদি আমরা একক ক্ষেত্রফল নিই, মানে মানটা হবে কি 1 বর্গ একক ক্ষেত্রফল, তারপরে একক আমরা মানে মান হবে 1 একক উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে যে ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের চিহ্ন কি না বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করে থাকি। আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে না কোনো কঠিন পদার্থের উপর তাপ প্রয়োগ করলে যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ। তার আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে না একক আয়তন, মানে 1 ঘন একক মানে 1 সেন্টিমিটার কিউব বা 1 মিটার কিউব, এরকম 1 ঘন একক আয়তনের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে আয়তনের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাকে আমরা কি বলবো আয়তন প্রসারণ গুণাঙ্ক, যাকে আমরা গামা চিহ্ন দ্বারা প্রকাশ করব। তাহলে এই 3টে জিনিস আলফা, বিটা, গামা, এদেরকে একটা সম্পর্কে বাঁধা হয়েছে কি না আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। তাহলে এই সম্পর্কে বাঁধা হয়েছে। তো কঠিন পদার্থের এই 3টে প্রসারণ। তো নেক্সট আমরা দেখব তরল পদার্থের ক্ষেত্রে। তরল পদার্থের ক্ষেত্রে কি হয়ে থাকে, তরল পদার্থ পাশেই লক্ষ্য করো। তরল পদার্থের 2টো প্রসারণ, একটা হচ্ছে তরলের আপাত প্রসারণ, আরেকটা তরলের প্রকৃত প্রসারণ। কিন্তু পরীক্ষায় কোনটা আছে যে আপাত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। তো প্রথমে আমরা তরলের আপাত প্রসারণটা কি, যে কোনো পাত্রে
তরল পদার্থ রেখেছি, তাপ প্রয়োগ করেছি, এর ফলে ফাইনালি যে ইনিশিয়াল তরলের আয়তন থেকে ফাইনালি যে তরলের আয়তনের বৃদ্ধিটা হয়ে থাকে সেটাকে আমরা বলবো তরলের আপাত প্রসারণ। কিন্তু এর মধ্যে অন্তর্নিহিত অবস্থায় কে থাকে, যে ওই যে পাত্রে যে আমি তরলটা রেখেছি ওই পাত্রেরও তো প্রসারণ ঘটতে পারে। কেন না, পাত্র যদি সুপরিবাহী পদার্থ হয়ে থাকে সেও তাপ প্রয়োগ করে তারও আয়তনের প্রসারণ হবে। তাহলে পাত্রের প্রসারণ আর তরলের আপাত প্রসারণ মিলে যে প্রসারণটা হবে সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ, সেটাকে আমরা বলবো প্রকৃত প্রসারণ। তাহলে এর সংজ্ঞা যদি আমরা দিতে চাই, গুণাঙ্কের সংজ্ঞা যেটা আমরা বলবো যে একক আয়তনের কোন তরলের একক উষ্ণতা বৃদ্ধিতে যে আপাত প্রসারণ ঘটে, মুদ্রা হচ্ছে কি যে আপাত প্রসারণ ঘটে তাকে আমরা কি বলবো আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে একে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, আপাত প্রসারণ গুণাঙ্ককে গামা এ সাফিক্স এ দ্বারা। আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কাকে বলবে না, প্রকৃত প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে সবকিছুই একই থাকবে, যে প্রকৃত প্রসারণ ঘটে তাকে আমরা কি বলবো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখা যাচ্ছে এই প্রকৃত প্রসারণ গুণাঙ্ককে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করব, গামা আর। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ইকুয়ালস টু হচ্ছে কি না তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ আয়তন প্রসারণ গুণাঙ্ক। ক্লিয়ার? আর গামা সাফিক্স আর লিখবে ইকুয়ালস টু ইকুয়াল চিহ্ন তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক গামা এ, পাত্রের প্রসারণ গুণাঙ্ক গামা। ক্লিয়ার? গ্যাসের প্রসারণ, যে গ্যাসীয় প্রসারণটা কেমন, না গ্যাসীয় প্রসারণের ক্ষেত্রে মোটা জিনিস একটা মনে রাখবে এক্সকিউজ মি, যে যেহেতু গ্যাসীয় পদার্থের অণুগুলোর মধ্যে অন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম হওয়ার জন্য খুব কম তাপমাত্রা বৃদ্ধিতে গ্যাসের অণুগুলির আয়তন অনেকটা বেশি বৃদ্ধি পায়। সেহেতু 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তনকে ধরা বাঞ্ছনীয়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসের আয়তন অলওয়েজ আমরা কি ধরবো ভি। তো এইরকম অবস্থায় যে চাপ স্থির রেখে নির্দিষ্ট ভরের কোনো গ্যাস নেব, তো গ্যাস নিলে ওই গ্যাসের একক উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনের গ্যাসের যে আয়তন প্রসার ঘটে তাকে আমরা বলবো গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাকে আমরা বলবো কি না গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্ক। যেহেতু আমরা চাপ স্থির রেখেছি সেহেতু গ্যাসীয় আয়তন প্রসারণ গুণাঙ্কের আমরা গামা সাফিক্স যে পি লিখবো। আয়তন স্থির রেখেও করা যেতে পারতো, আমরা চাপ স্থির রেখে করেছি। তো এই গামা পির মান কত হয়ে থাকে, না গামা পির মান হয়ে থাকে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তো প্রত্যেকটা প্রসারণ গুণাঙ্ক লিখে রেখেছি, তার সিজিএস এসআই এককে আমি একক বলবো আর তার মাত্রা বলে দেবো। তা কঠিনের ক্ষেত্রে এই আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক কি ছিল, আলফা ইকুয়ালস টু বিটা/2 ইকুয়ালস টু গামা/3। ক্লিয়ার? আর গ্যাস তরলের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, গামা এ আর গামা আর এর মধ্যে না গামা আর ইকুয়ালস টু গামা এ প্লাস পাত্রের প্রসারণ মানে গামা। ক্লিয়ার? আচ্ছা, আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আর চাপ প্রসারণ গুণাঙ্কের আমরা সম্পর্ক তো দেখবো না, তাদের মান দেখে নেব। তার মান কত হয়ে থাকে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। চাপ প্রসারণ গুণাঙ্কের কত হয়ে থাকে 1/273 ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। দ্যাট মিনস গামা পি ইকুয়ালস টু গামা ভি। ক্লিয়ার? তাহলে তাপ পরিবাহিতা, তো তাপ পরিবাহিতাকে বোঝার আগে তোমাকে তাপ সঞ্চালনটাকে বুঝতে হবে যে তাপ সঞ্চালন কয় প্রকারে হয়ে থাকে, না 3 প্রকার, পরিবহন, পরিচালন, বিকিরণ। তো আমরা এখানে কঠিন পদার্থের ক্ষেত্রে কেবলমাত্র তাপ সঞ্চালন দেখব। তো কঠিন পদার্থের ক্ষেত্রে কোন তাপ সঞ্চালন হয়ে থাকে, না কেবলমাত্র পরিবহন প্রণালীতে তাপ সঞ্চালিত হয়ে থাকে। তো কঠিন পদার্থের ক্ষেত্রে একটা ঘনাকার কঠিন পদার্থের ক্ষেত্রে এক পাশে আমি তাপের উৎস রেখেছি, আরেক পাশে তাপ কালেক্ট করার একটা যন্ত্র রেখেছি। তাহলে উৎস থেকে তাপ কি হবে, ওই ঘনাকার পদার্থের মধ্য দিয়ে এসে ওই কালেক্টরে তাপ সংগৃহীত হবে।
তাহলে ওই কালেক্টরে যে তাপ সংগৃহীত হচ্ছে তার পরিমাণটা হচ্ছে কি না কিউ। এই যে তাপ কি পরিমাণ সংগৃহীত হলো, এই সংগৃহীত তাপের পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে থাকে? প্রথমত ক্ষেত্রফলের উপর, দ্বিতীয়ত সময়ের উপর, তৃতীয়ত দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপর, তৃতীয়ত তার বেধের উপর, কতটা ডিস্টেন্স ডি। তাহলে এই চারটে বিষয়ের উপর নির্ভর করে থাকে। তাহলে এই তাপের পরিমাণের সাথে এদের সম্পর্ক যদি আমি রিলেট করি তাহলে আমরা পেয়ে থাকি কি না কিউ প্রপোর্শনাল টু এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। তো কিউ ইকুয়ালস টু কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি বাই ডি। এই কেটাকে আমরা কি বলে থাকি? তাপ পরিবাহিতাঙ্ক। তাহলে কে ইকুয়ালস টু কত না কিউ ডি বাই এ ইন্টু θ2 মাইনাস θ1 ইন্টু টি। ক্লিয়ার? এ ইন্টু θ2 মাইনাস θ1 বাই টি। তাহলে তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলবো? না তাপ পরিবাহিতাঙ্ক কাকে বলবো? যে একক ঘনকের কোনো কঠিন পদার্থের একক সময়ে কঠিন পদার্থের আরেকবার বলছি, কোনো কঠিন পদার্থের আরেকবার প্লিজ একক ঘনাকার কোনো কঠিন পদার্থের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য একক হলে একক সময়ে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই কঠিন পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলে। ক্লিয়ার করতে পারলাম? তো একে আমরা বলবো তাপ পরিবাহিতাঙ্ক। তো তাপ পরিবাহিতাঙ্কের একক কি হয়ে থাকে? তো তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস পদ্ধতিতে আমরা একক পাবো, আবার এসআই পদ্ধতিতেও একক পাবো। সিজিএস পদ্ধতিতে পাবো, আবার এসআই পদ্ধতিতেও পাবো। সিজিএস পদ্ধতিতে কি একক পাবো? না ক্যালোরি ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ক্লিয়ার হচ্ছে? এসআই পদ্ধতিতে কি পাবো? জুল ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস ওয়ান কেলভিন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু মিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এর মাত্রা কি আসবে? যে তাপের এই তাপ পরিবাহিতাঙ্কের মাত্রাকে আমরা অলওয়েজ কিসের আকারে লিখবো? না থার্ড ব্র্যাকেটের মধ্যে ক্লিয়ার করব। তা মাত্রা কি এসে থাকে? না মাত্রা হয় এম এল টি টু দি পাওয়ার মাইনাস থ্রি ইন্টু থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাপীয় রোধ হচ্ছে কি? থার্মাল রেজিস্ট্যান্স, যাকে আমরা আর সাফিক্স এইচ দ্বারা ডিনোট করে থাকি। তাপীয় রোধ ইকুয়ালস টু কি হয়ে থাকে? ডি বাই কে এ। তাপীয় রোধ মানে হচ্ছে কি একটা বাধা, যে তাপ কোনো কঠিন পদার্থের মধ্য দিক দিয়ে অগ্রসর হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয় তাকে আমরা বলবো তাপীয় রোধ। কোনো কঠিন পদার্থের মধ্যে অগ্রসর হওয়ার সময় যে বাধার সম্মুখীন হয়, মানে এটা কঠিন পদার্থের নিজস্ব ধর্ম, যে তাপ প্রবাহিত হলে তাকে বাধা প্রদান করবে, সেটাই হচ্ছে তাপীয় রোধ। তাহলে এই তাপীয় রোধের একক দেখে নেবো। তাহলে তাপীয় রোধের ক্ষেত্রে সিজিএস পদ্ধতিতে একক কি আসবে? সিজিএস পদ্ধতিতে আসবে ক্যালোরি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সেকেন্ড ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড। আর এসআই পদ্ধতিতে কি আসবে? তাপীয় রোধের এসআই পদ্ধতিতে জুল টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু সেকেন্ড ইন্টু কেলভিন। ক্লিয়ার হচ্ছে? তাহলে আমরা যে তাপের ঘটনা সমূহের সম্মুখ একটা ওয়ান শট দেখলাম, তার বাস্তব প্রয়োগ কোথায়? না তার বাস্তব প্রয়োগ হচ্ছে প্রথমত যে কোনো রেল লাইনের ফাঁক, এক গাড়ির চাকার মোটর মানে এই যে গরু গাড়ির চাকায় যে লোহার বেল্ট পরানো হয়, সেক্ষেত্রে আমরা তাপীয় প্রসারণকে আমরা গ্রহণ করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে কি থার্মোস্টেট তৈরি ক্ষেত্রে। তৃতীয়ত হচ্ছে কি না ফ্রিজের ক্ষেত্রে আমরা তাপীয় রোধ আরএইচ, এই তাপীয় রোধ থার্মাল রেজিস্ট্যান্সকে আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই সব তোমাদের এই ওয়ান শট ক্লাসের মধ্যে তোমাদের তাপের ঘটনা সমূহ চ্যাপ্টারটাকে কিছুটা হলেও মনের মধ্যে আমি অঙ্কন করতে পেরেছি, তোমাদের ইজি করতে পেরেছি। তো মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য এই তাপের ঘটনা সমূহ ওয়ান শট লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের মতো এতটুকুই থাকলো।